সো আজকে আমাদের ক্লাসের টপিক ছিল হচ্ছে এলএলএমও অডিট, অর্থাৎ আমরা এইও শিখছি, এইও অডিট শিখছি, জিও শিখছি, জি অডিট শিখছি, এলএলএমও শিখছি। আজকে এলএলএমও অডিট শিখবো, ঠিক আছে? তো 1 2 3 4 5 6 7 মানে প্রত্যেকটা পার্টের জন্য এক একটা করে ক্লাস প্রয়োজন হয়েছে। আমরা ট্রাই করবো এআই প্রম্পট অডিট অ্যান্ড এআই ভিজিবিলিটি অ্যান্ড অডিট এই দুইটা একসাথে করার জন্য। না পারলে হয়তো আর দুইটা ক্লাস হবে, আর পারলে একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করার ট্রাই করবো। বাট প্রেশার নিয়ে শেখাতে চাচ্ছি না যে তাড়াতাড়ি শিখতে হবে এরকম কিছু, আস্তে আস্তে শিখলে এটা ভালো হয়। হ্যাঁ, এই জন্য আমি সময় নিয়ে শেখাচ্ছি। ওকে, সো আসি এবার এলএলএমও অডিট কি। দেখেন, এইও জিও এলএলএমও এই তিনটার মধ্যে খুব আহামরি পার্থক্য না। আপনারা দেখছেন মানে প্রত্যেকটা জায়গায় 50% ম্যাচিং হয়, 50% বিষয় ম্যাচিং হয়, ঠিক আছে? কারণ সবগুলা ঘুরে ফিরে এক, ঠিক আছে? সবগুলো ঘুরে ফিরে সেম জায়গায় আসবে। হ্যাঁ, কিছুটা পার্থক্য যতটুকু পার্থক্য আছে ততটুকু পার্থক্য বলে দিচ্ছি। তবে আমরা মূলত যখন আমরা কাজ করব, যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, তখন তো আমরা এইভাবে কাজ করবো না যে আমরা হচ্ছে এখন এইও করতেছি, এখন জিও করতেছি, এখন এলএলএমও করতেছি। সবগুলো মিলে আমাদের একটা পার্ট থাকবে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আমাদের দেখাচ্ছি, সবগুলো মিলে একটা পার্ট থাকবে, সেটা হচ্ছে এআই ভিজিবিলিটি। আমরা লাস্টের ক্লাসে দেখবো যে লাস্টের ক্লাস আমরা এভাবে করবো যে আমরা এইও বুঝি না, জিও বুঝি না, আমরা এলএলএমও বুঝি না, ঠিক আছে? আমরা বুঝি এআই ভিজিবিলিটি। তো সবগুলোর রিকোয়ারমেন্টস এক জায়গায় নিয়ে আসবো এবং ওটা সংক্ষেপে আমরা এআই ভিজিবিলিটি কিভাবে পাইতে হয় এবং এআই ভিজিবিলিটি কিভাবে অডিট করতে হয়, যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কেন এআই ভিজিবিলিটিতে আসতেছে না, এটার জন্য কিভাবে অডিট করতে হয়, এই পার্টটাই মূলত আমরা শিখবো। এবং কখনো আমরা এই জিনিসটা আলাদা করবো না, এই ও জিও এলএমও আলাদা করা হয়েছে শেখার সুবিধার্থে এবং নামগুলোর ক্ষেত্রে নামগুলো জানার সুবিধার্থে, প্রত্যেকটা বিষয়ে যে একটু আলাদা কিছু এফেক্ট রাখে এটা বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে? পরে গিয়ে হচ্ছে আমরা আলাদা করব না। আমরা শেখার সুবিধার্থে কিন্তু ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 এইভাবে পড়ে আসি, ঠিক আছে? কিন্তু সবগুলোর মেইন পয়েন্ট কি থাকে? মেইন পয়েন্ট থাকে শিক্ষা অর্জন করা এবং এই শিক্ষা অর্জন করে ভালো একটা কিছু করা। তো সবাই জিজ্ঞাসা করে, ভাই তুমি এসএসসি পাস করছো কিনা? আপনি ক্লাস 1% কিনা, 2% কিনা, 3% কিনা কেউ কিন্তু জিজ্ঞাসা করে না, ঠিক আছে? আপনি যদি ক্লাস 3 থেকে ক্লাস 8-এ ওঠেন অথবা 7-এ ওঠেন, যে আপনি আসলে ওইটার ক্যাপাবিলিটি থাকে সেই 7-এ ওঠার এবং ওইভাবে যদি আপনি ওই জিনিসটা করে নিতে পারেন, তাহলে কিন্তু হচ্ছে আপনাকে কেউ বলবে না যে ভাই আপনি কি এটা বাদ দিছেন বা বাদ দিছেন কি দেন না। আপনার বলবে আপনার এসএসসির রেজাল্ট কি, জেএসসির রেজাল্ট কি, এইচএসসি, এটা বলবে, তাই না? তো মাঝখানে আপনি একটা ক্লাস দুটো ক্লাস বাদ দিয়েছেন কি বাদ দেন, এটা কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না, তাই না? তো এটা হচ্ছে বিষয়। আমাদের এতগুলো পয়েন্ট বা পার্ট বাই পার্ট শেখার মূল উদ্দেশ্য হচ্ছে এআই ভিজিবিলিটিতে আসা এবং এআই ভিজিবিলিটিতে আমার ক্লায়েন্টের কন্টেন্ট বা ওয়েবসাইট কেন আসতেছে না এইটা ফাইন্ড আউট করা, তাই না? তখন আমরা আলাদাভাবে আর শিখবো না। তো লাস্ট ক্লাসে আমরা শুধু এআই ভিজিবিলিটি নিয়ে কথা বলবো এবং একটা ব্রিফ হবে এবং হচ্ছে আমরা সম্পূর্ণ কমপ্লিট একটা আইডিয়া দেবো যে আসলে কি পয়েন্ট, লাস্ট ক্লাসে আমরা একটা আইডিয়া দেবো কি পয়েন্ট আপনার খেয়াল রাখতে হবে টু র্যাঙ্ক অন এআই, টু ভিজিবল অন এআই। ওকে, এটা আমরা হচ্ছে লাস্ট ক্লাসে একটা ব্রিফ দিব। আচ্ছা, এরপরে আমরা আরও একটা ক্লাস নিতে পারি, যেটা হচ্ছে একটা এক্সট্রা ক্লাস থাকবে কোশ্চেন আনসার এবং আরও টুকটাক বিষয় নিয়ে, সেটা আপনাদের আগ্রহের উপর নির্ভর করবে। ওকে, এখন এলএলএমও অডিট জিনিসটা কি? এলএলএম অডিট হলো এমন একটি অডিট প্রসেস যেখানে আমরা চেক করি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেমন চ্যাটজিপিটি, জেমিনাই, ক্লাউড, পারপ্লেক্সিটি, কোপাইলট, এটা যে তোমার ওয়েবসাইট, তোমার ব্র্যান্ড, তোমার সার্ভিস, তোমার কন্টেন্ট, তোমার এক্সপার্টাইজ ঠিকভাবে বুঝতে পারতেছে কিনা, সে আপনার সাইটের প্রত্যেকটা পার্ট ভালো মতো বুঝতে পারতেছে কিনা, ঠিক আছে? এলএলএম অডিটে এটা আমরা চেক আপ করি যে আসলে আমার এটা বোঝার যোগ্য কিনা, ও বুঝতে পারতেছে কিনা, এটা আমরা চেক আপ করি। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা যেভাবে এসইওতে কি চেক আপ করি যে আসলে সার্চ ইঞ্জিন এটা র্যাঙ্ক হচ্ছে কিনা, এটা চেক আপ করি না, ওইটা বিষয়টা অনেকটা ওরকমই, ঠিক আছে? এলএলএম আমরা অডিট করি। হ্যাঁ, আচ্ছা, যে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কিনা, আমার কন্টেন্ট সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং করার জন্য এটা হচ্ছে যোগ্য কিনা, এই বিষয়গুলো করি না, অডিট করি না, ওইভাবে হচ্ছে আমরা এলএলএম অডিটটা করবো। ওকে, কিভাবে করবো এটা পরে আসতেছে অন বাই অন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এলএলএমও মানে কি? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অপটিমাইজেশন। এলএলএমও মানে কি? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অপটিমাইজেশন। এলএলএমও কি? এলএলএমও হচ্ছে এই যে কোনো অল কাইন্ডস অফ এআই কি এআই এলএলএমওর আন্ডারই পড়ে, ঠিক আছে? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের আন্ডারই পড়ে। আচ্ছা, এরপরে এলএলএম অডিট আমি কে? এলএলএম অডিট কিভাবে করব? যে আমার ওয়েবসাইট এটা ক্লিয়ার কিনা, যে আমার ওয়েবসাইটটা কে, আমার ওয়েবসাইট কি করে, আমাকে কেন ট্রাস্ট করবে, আমাকে কেন এআই ট্রাস্ট করবে, আমাকে কেন সার্চ ইঞ্জিন ট্রাস্ট করবে, আমাকে কেন ইউজার ট্রাস্ট করবে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনার ক্লিয়ার কিনা আপনার সাইটে, কখন আমাকে রিকমেন্ড করবে, আমার
টপিকটা এমনভাবে ক্লিয়ার করতে হবে যে কখন কোন টপিকের উপর সার্চ করলে এআই আমাকে রিকমেন্ড করবে, এগুলো এআই বুঝতে পারতেছে কিনা, ঠিক আছে, এই জিনিসগুলো চেক আপ করতে হবে। ওকে, এলএলএম অডিট ফর্মুলা, এখানে কোর পয়েন্টগুলো দেওয়া হয়েছে। প্রথমত হচ্ছে দেখি আমরা একটু, প্রত্যেকটা জায়গায় আপনারা কমনলি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাক্সেস। টেকনিক্যাল অ্যাক্সেস মিনস কি, আপনার টেকনিক্যাল প্রত্যেকটা পার্ট ঠিক আছে কিনা, আপনার ওয়েবসাইটের ক্লিয়ার আছে কিনা, robots.txt থেকে শুরু করে, ক্রোল অ্যাক্সেস থেকে শুরু করে, সাইট ম্যাপ থেকে শুরু করে, তাই না, এভরি পার্ট ঠিক আছে কিনা টেকনিক্যাল পার্টে। হ্যাঁ, এন্টিটি ক্ল্যারিটি এটা আলোচনা করছি, এটা নিয়ে এগেন আলোচনা করার দরকার মনে করতেছি না। সার্ভিস ক্ল্যারিটি আজকে আলোচনা হবে, আনসার ইউনিট আজকে আলোচনা হবে, আগের বারও কিছুটা আলোচনা হয়েছে, সিম্যান্টিক কভারেজ নিয়ে আগের কিছুটা আলোচনা হয়েছে, আবার আলোচনা করা হবে যাতে আপনাদের ব্রেন এটা ঢুকে। ট্রাস্ট প্রুফ জিনিসটা কিন্তু আপনারা অলরেডি জানছেন, এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন মনে করতেছি না। থার্ড পার্টি কনসিস্টেন্সি নিয়ে আলোচনা করছি, আজকেও কিছু আলোচনা করবো। প্রোম টেস্টিং নিয়ে আলোচনা করা হয়েছে, আজকেও কিছু আলোচনা করবো। রং ইনফো চেক নিয়ে আলোচনা করা হয়েছে, আজকেও কিছু আলোচনা করবো। ট্র্যাকিং নিয়েও আজকে কিছু আলোচনা আমরা করতে পারি। ওকে, এখন অন বায়ন আমরা আসি। ক্লায়েন্ট সাইটের এলএলএম অডিট করার ফুল প্রসেসে কি পয়েন্টগুলো থাকতে পারে আমাদের ক্লায়েন্ট। আচ্ছা, ক্লায়েন্ট বিজনেস বুঝে নাও। প্রথমত হচ্ছে দেখেন, আমরা কিন্তু আগে এসইও এসইওর কাজ শুরু করার আগে অনেকেই আছে কি করে জানেন, ক্লায়েন্টের সাইট পাওয়ার পরে অডিট করা শুরু করে। এখন আপনি অডিট করতেছেন, এটা আমাদের একটা বদ অভ্যাস, ঠিক আছে, ক্লায়েন্টের সাইট পাওয়ার পরে একটা অডিট করা শুরু করি। কিন্তু প্রথম কাজ কি জানেন, ক্লায়েন্টের কাজটা পাওয়ার পরে আপনার সার্ভিস সম্পর্কে বোঝা। ফর এক্সাম্পল ধরেন হোম সার্ভিসের মধ্যে প্লাম্বিং সার্ভিস পড়ে, হোম সার্ভিসের মধ্যে জাঙ্ক রিমুভাল সার্ভিস পড়ে, হোম সার্ভিসের মধ্যে রুফিং সার্ভিস পড়ে। তো এই আপনার একটা রুফিং সার্ভিস বা রুফিং সার্ভিস প্রোভাইড করো, এরকম একটা ওয়েবসাইটের কাজ আপনার কাছে আসলো। এখন আপনি যদি নাই বুঝেন রুফিং সার্ভিস অ্যাকচুয়ালি কি, তখন তো আপনি ভাই এটার অডিট করে লাভ নেই, আপনাকে বুঝতে হবে রুফিং সার্ভিস কি। যখন আপনি বুঝবেন রুফিং সার্ভিস জিনিসটা কি, তখন আপনি বুঝবেন আমার কম্পিটিটরস কারা। যখন আপনি বুঝবেন প্লাম্বিং সার্ভিস কি, তখন আপনি বুঝবেন আমার কম্পিটিটরস কারা, তাই না। আপনি যখন বুঝবেন যে হচ্ছে মুদির দোকানে কি কি থাকে, মুদির দোকানে কি কি বিক্রি করে, তখন আপনি বুঝবেন তাহলে মুদির দোকানের কম্পিটিটরস কারা, তাই না। আপনি যদি চিন্তা করেন মুদির দোকানে আমরা তরকারি বিক্রি করা, তাহলে আপনি ঠিক ওই বিজনেসও বুঝলেন না, ওই বিজনেসের কম্পিটিটরসও বুঝবেন না। তো প্রথমে আপনি যখন একটা এসইও প্রজেক্ট পাবেন, তখন আপনার ফার্স্ট রেসপন্সিবিলিটি কি, ওই বিজনেস সম্পর্কে ডিপলি খাস বাংলায় বোঝা। হ্যাঁ, আপনি রুফিং সার্ভিস ইংলিশে বুঝতেছেন না, আপনি চ্যাটজিপিটি এটা জিজ্ঞাসা করেন যে ভাই রুফিং সার্ভিস অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। এটা আপনি চ্যাটজিপিটি আগে আমরা কিভাবে বোঝার ট্রাই করতাম জানেন, এইভাবে মানে গুগলকে আস্ক করতাম, অথবা আমরা এইভাবে করতাম, রুফিং সার্ভিস সার্চ করতাম, সার্চ করার পরে আমি একটা বেসিক আইডিয়া নেওয়ার জন্য আমি ইমেজে যাইতাম, যাওয়ার পরে আচ্ছা রুফিং সার্ভিস কি, আচ্ছা ছাদে এরকম বাসার ছাদটা ঠিক করা, দিস টাইপ অফ এনিথিং। এরপর আমরা ডিপলি সার্চ করার জন্য গুগল থেকে আইডিয়া নিতাম। তাহলে এখন তো আমাদের জন্য সহজ ভাই, এখন জাস্ট হোয়াট ইজ রুফিং সার্ভিস নিয়ে সার্চ করবেন এলএলএম এ বা এআইতে, দেখবেন আপনি খুব ইজিলি বুঝতে পারছেন। যদি আপনি ইংলিশ না বোঝেন, আপনি বলবেন যে ভাই একটু বাংলায় বোঝায় দাও যে আসলে ইয়াটা কি, রুফিং সার্ভিসটা কি, ঠিক আছে। তো ভাই খুব ইজি প্রসেস, এখন আমরা আমরা মেনটেনেন্স করতে পারি। ওকে, তাহলে বুঝতে পারছি আমরা এলএলএমও করি আর এইও করি আর এসইও করি, আমাদের ওই সার্ভিসটা আগে বুঝতে হবে, ঠিক আছে। অডিট শুরু করার আগে ক্লায়েন্ট থেকে বেসিক ইনফরমেশন নিতে হবে। ব্র্যান্ড নেম কি, মেইন সার্ভিসটা অ্যাকচুয়ালি কি, টার্গেট অডিয়েন্স কারা। রুফিং সার্ভিস আপনি যখন বিজনেস সম্পর্কে জানবেন, তাহলে রুফিং সার্ভিস কি, রুফিং সার্ভিসের টার্গেট অডিয়েন্স কারা, মানে কারা হচ্ছে এই সার্ভিসটা নিবে, টার্গেট লোকেশন কোথায়, ওই কোম্পানির বা ওই বিজনেসের মেইন কম্পিটিটরস কারা, বিজনেসটা কিভাবে আলাদা মানে হচ্ছে কি, তুমিও রুফিং সার্ভিস দাও, আরেকজনও রুফিং সার্ভিস দেয়, বাট তোমার বিজনেস কি জন্য আলাদা, তোমার কাছ থেকে মানুষ কেন সার্ভিস নেবে, এই জিনিসটা বোঝার ট্রাই করা। ক্লায়েন্ট কোন এআই প্ল্যাটফর্মে ভিজিবিলিটি যায়, এই বিষয়গুলো ক্লায়েন্টের কাছ থেকে জানিয়ে নিতে হবে, ঠিক আছে। এখানে এক্সাম্পল বোঝানোর কিছু নেই, আপনারা আশা করি বুঝতে পারছেন। ক্লায়েন্টের এখানে দেখেন একটা লার্নিং পয়েন্ট দিছে, সেটা হচ্ছে ক্লায়েন্টের বিজনেস না বুঝে এলএলএম অডিট করলে তুমি শুধু টেকনিক্যাল চেকলিস্ট করতে পারেন, বাট আদার জিনিস আপনি করলে ভালো মতো বের করতে পারবেন না, এটাও বোঝাচ্ছে। টেকনিক্যাল এক্সেস অডিট, আচ্ছা টেকনিক্যাল এক্সেস অডিট আপনি কি চেক করবেন, টেকনিক্যাল পার্টগুলো চেক করবেন, এটা আশা করি এটা বোঝানোর কিছু নেই, এটা আগে একবার বুঝাইছি। যারা হচ্ছে আগের ক্লাসগুলো দেখেন নাই, তারা দেখলে ওখানে সবকিছু এক্সপ্লেন করা হয়েছে অলরেডি, যেগুলো আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না, ঠিক আছে, এই জন্য আর কি এগেন এক্সপ্লেন করতেছি না, কারণ সময় নষ্ট করতে চাচ্ছি না আমি, ঠিক আছে।
আচ্ছা, এখানে যা যা আছে সব কিছুই মানে আগে এক্সপ্লেন করা হয়েছে, এটা এক্সপ্লেন করার কিছু নাই। এন্টিটি ক্লারিটি এইটাও হচ্ছে আগে ক্লিয়ার করা হয়েছে, বাট এখানে একটু ভিন্নভাবে ওরা বলছে। এন্টিটি ক্লারিটি মানে এআই যেন ক্লিয়ারলি বুঝতে পারে তোমার ব্র্যান্ড কে, তোমার ব্র্যান্ড কি সার্ভিস দেয়, কার জন্য কাজ করে, কোথায় কাজ করে, এই জিনিসগুলো আপনার ক্লিয়ার। প্রত্যেকটা পয়েন্ট আপনাদের জিনিসগুলো অনেক নর্মাল লাগছে, কিন্তু নর্মাল না। আপনি যদি একটা বিজনেসের এই বিষয়গুলো না বুঝেন, তাহলে আপনি ওই বিজনেস নিয়ে আপনি কাজ করতে পারবেন না, কন্টেন্ট লিখতে পারবেন না, ঠিক আছে? বিজনেস বোঝা অনেক ইম্পর্টেন্ট বিষয়। সাইট নিয়ে কাজ শুরু করবেন না, এগেইন বলতেছি, এটা ব্রেনে ঢুকায় নেন। সাইট নিয়ে কাজ শুরু করা যাবে না, সাইট নিয়ে আগে ওই বিজনেস সম্পর্কে বুঝতে হবে যে যে তোমার ব্র্যান্ড কি, তোমার ব্র্যান্ড কি সার্ভিস দেয়, কার জন্য সে কাজ করে, তোমার ব্র্যান্ড কার জন্য কাজ করে এবং সে কোথায় কাজ করে, তার টার্গেটেড লোকেশনটা কি। আমরা আগে ওই যে যখন এসইও করতাম, ধর আমরা বলতাম না, ক্লায়েন্টের কাছ থেকে নিতাম না যে তোমার টার্গেটেড কিওয়ার্ড কি, তোমার কম্পিটিটরস কারা, এরকম তুমি কি সার্ভিস দেবে বলতাম না, ওই বিষয়গুলো আপনার বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, চেক করবে হোম পেজে ক্লিয়ার। এই যে এন্টিটি ক্লারিটির মধ্যে কয়েকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট এখানে আছে। এন্টিটি ক্লারিটি আগেও হচ্ছে কথা হয়েছে, ওকে? আগে আমরা কথা বলছিলাম এন্টিটি কনসিস্টেন্সি নিয়ে, খেয়াল আছে? এন্টিটি কনসিস্টেন্সি নিয়ে আমরা কথা বলছিলাম যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে এন্টিটি কনসিস্টেন্সি লাগবে। এন্টিটি ক্লারিটি কি, মানে ক্লারিটি কি, যে হোম পেজে ক্লিয়ার ব্র্যান্ড স্টেটমেন্ট আছে কিনা। হ্যাঁ, হোম পেজে ক্লিয়ার ব্র্যান্ড স্টেটমেন্ট আছে কিনা, এই যে প্রত্যেকটা বিষয় এখানে বললো না, তোমার ব্র্যান্ড কে, কি সার্ভিস দেয়, এই জিনিসগুলো হোম পেজে ক্লিয়ারলি বলা আছে কিনা। হ্যাঁ, এখন ধরেন অনেকে আমরা ধরেন আমি কি করতেছি, আমি আমার কোনো জব নাই, চাকরি নাই। হ্যাঁ, ধরেন আমি ফর এক্সাম্পল ধরেন আমি চা বিক্রি করতেছি, ঠিক আছে? তো এইটাকে যে চা বিক্রি করতেছি, ধরেন এটা আমি চা বিক্রি করা খুব ভালো জিনিস, হালাল ইনকাম, বাট আমি ফর এক্সাম্পল বলতেছি। এখন ধরেন আমি মানুষকে, আমার ইনকাম নাই, আমি চা বিক্রি করতেছি, লজ্জায় বলতে পারতেছি না, ঠিক আছে? ফর এক্সাম্পল এখন একজন বলতেছে ভাই তুমি কি করো, আমি বললাম চায়ের বিজনেস করি, ফর এক্সাম্পল, মানে নিজেকে একটু বড় করার জন্য। এখানে কিন্তু ক্লিয়ার না যে চায়ের বিজনেস আসলে কি করো, তুমি কি চা পাতা বিক্রি করো, নাকি তুমি রাস্তা হাইটা চা বিক্রি করো, নাকি তুমি দোকানে চা, এটা কিন্তু ক্লিয়ার না। ক্লিয়ার? সো বিষয়টা হচ্ছে আপনার হোম পেজের মধ্যে আপনার বিজনেস ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, নিচে এক্সাম্পলটা আমি বুঝাবো, বাট আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করলাম। অ্যাবাউট আস পেজটা আছে কিনা প্রত্যেকটা সাইটে। আমি নিজেই যখন কোনো একটা বিজনেস বোঝার ট্রাই করি, তখন আমি অ্যাবাউট আস পেজে যাই, কারণ অ্যাবাউট আস পেজে ওই বিজনেস সম্পর্কে ক্লিয়ারলি লেখা থাকে, এরা কি সার্ভিস দেয়, হ্যাঁ, ক্লিয়ারলি লেখা থাকে। তো আপনি যে কোনো সাইটে যাবেন, আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালিও দেখাই, যে ধরেন আমি রুফিং, ঠিক আছে, রুফিং কোম্পানি ধরেন দিলাম, আচ্ছা ইউএসএ দিস তো ক্যালিফোর্নিয়া দিই, ঠিক আছে, ইউএসএর একটা জায়গা দিলাম। ফলে আমি এখানে ঢুকলাম। এখন আপনি রুফিং সার্ভিস তো অনেকেই দেয়, আমরা অনেকগুলো এখানে ধরেন মিনিমাম 1000 বা 1 লক্ষ সাইট আছে, অনেকেই দেয়। বাট ও যে রুফিং সার্ভিস দেয়, আরেকজন যদি রুফিং সার্ভিস দেয়, কিছু পার্থক্য আছে। ফর এক্সাম্পল, ও রুফিং সার্ভিসের মধ্যে আরো সাব সার্ভিস বা আলাদা আরো প্যারেন্ট সার্ভিস কি দেয়, এই যে 1 2 3 4 5টা। আরেকজন রুফিং সার্ভিসের মধ্যে আরো 10টা সার্ভিস ইনক্লুড করতে পারে না? তো এখন এই বিষয়বস্তুগুলো অ্যাকচুয়ালি ওরা কি সার্ভিস দিয়ে থাকে, এই বিষয়বস্তুগুলো আপনি ক্লিয়ারলি জানার জন্য আপনাকে অ্যাবাউট আস পেজে যাইতে হবে। যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে হচ্ছে কোম্পানি ওভারভিউ, উইথ 25 years of experience we deliver expert roof repairs and roof replacement across সাউদার্ন ক্যালিফোর্নিয়া। দেখেন, এতটুকু জায়গার মধ্যে আপনি কিন্তু বেশ কয়েকটা ইনফরমেশন পাইছেন, যে হচ্ছে ওরা রুফিং সার্ভিস দিতেছে 25 বছর ধরে, উই ডেলিভার এক্সপার্ট রুফ রিপেয়ার্স। ওরা রুফ রিপেয়ার্সও করে, আবার রুফ রিপ্লেসমেন্টও করে। দেখেন লাইন পড়লাম কয়টা, আড়াই লাইন পড়লাম বা 1 লাইন পড়লাম, এখানে তো বড় হইলে সম্পূর্ণ হইলে 1 লাইন হইতো, তাই না? এখন সাউদার্ন ক্যালিফোর্নিয়া, ওরা সার্ভিস দেয় কোথায়? সাউদার্ন ক্যালিফোর্নিয়া, অ্যাজ এ ফ্যামিলি ওন কোম্পানি। তাহলে ফ্যামিলি ওন কোম্পানি, এটা বুঝলাম। উই টেক প্রাইড ইন প্রোভাইডিং অ্যাফোর্ডেবল অ্যান্ড ডিউরেবল রুফিং সিস্টেম স্পেশালাইজড ইন সিঙ্গেল টাইল অ্যান্ড ফ্ল্যাট রুফস। এই যে এতটুকুর মধ্যে কিন্তু আপনি অলরেডি অনেক ইনফরমেশন পেয়ে গেলেন। ওরা কয় বছর ধরে সার্ভিস দেয়, ওরা রুফিং রিপেয়ার্স করে নাকি রিপ্লেসমেন্ট করে, সব পেয়ে গেলেন না? যে কোনো কোম্পানির আপনি যদি ওই কোম্পানি সম্পর্কে ভালো মতো বুঝতে চান, ওই সার্ভিস সম্পর্কে ভালো মতো বুঝতে চান, তাহলে ফার্স্ট অফ অল আপনার হোম পেজটা আপনি ক্লিয়ারলি পড়বেন। হোম পেজের যদি আপনি ক্লিয়ারলি ইংলিশ করে না বুঝেন, আপনি বাংলায় বোঝার ট্রাই করবেন, ওইটা কপি করে চ্যাটজিপিটিকে দিয়ে বলবেন যে হচ্ছে তুমি এখন এই হোম পেজ আসলে কি ইনফরমেশন দিচ্ছে ওরা, তুমি আমাকে বুঝাই দাও, ঠিক আছে? সেমভাবে আপনি অ্যাবাউট আস পেজটা দিলেও আপনি বুঝতে পারবেন। অথবা এখন তো ভাই এআই চলে আসছে, আপনি চাইলে কি করতে পারবেন, শুধু ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন, ওকে? এরপর আসেন অ্যাবাউট আস পেজ আছে কিনা, সার্ভিস ডেসক্রিপশনটা ক্লিয়ার কিনা, ফাউন্ডার অথর ইনফো আছে কিনা, লোকেশন সার্ভিসে অথর ইনফো সম্পর্কে আমি মেবি আগেও ক্লিয়ার করছি এর আগের ক্লাসগুলোতে। লোকেশন সার্ভিস এরিয়া ক্লিয়ার কিনা, সেম ব্র্যান্ড
নেম সব জায়গায় আছে কিনা, এই যে এন্টিটি কনসিস্টেন্সি, খেয়াল আছে যে সেম ব্র্যান্ড সব জায়গায় আছে কিনা, আমার ফেসবুক পেজ আছে, লিঙ্কডিন আছে, সব জায়গায় সেম সেম ব্র্যান্ড কিনা, কন্ট্যাক্ট ইনফরমেশন ক্লিয়ার কিনা, অর্গানাইজেশন লোকাল বিজনেস স্কিমা আছে কিনা। ওকে, ব্যাড এক্সাম্পল যে ধরেন হোম পেজ, উই হেল্প বিজনেস গ্রো অনলাইন, এখানে কি আছে, দ্য এসইও প্রো হাব ইজ অ্যান এসইও সার্ভিস প্রোভাইডার দ্যাট হেল্পস স্মল বিজনেস ইমপ্রুভ অর্গানিক ভিজিবিলিটি, ঠিক আছে, এখানে ক্লিয়ারলি বলা আছে, হ্যাঁ, যাতে ক্লিয়ার থাকে। এখানে একটা এন্টিটি ফর্মুলা দেওয়া আছে যে কিভাবে এটা করবেন, এটার দিকে যাইলাম না আমি। ওকে, যাইলাম না বলতে গেলাম না আর কি, ঠিক আছে। এআই যদি ক্লায়েন্টের হোম পেজ পড়ে তাহলে 10 সেকেন্ডে বুঝবে। যদি এআই তোমার ক্লায়েন্টের ওয়েবসাইট পড়ে তাহলে সে যাতে 10 সেকেন্ডের মধ্যে বুঝতে পারে এই ব্র্যান্ডকে কি সার্ভিস দেয়, যে জিনিসগুলো আগেও আমি বলছি, কার জন্য কাজ করে, কোন টপিক এক্সপার্ট, কিভাবে কন্ট্যাক্ট করতে হয়। ওকে, সার্ভিস ক্ল্যারিটি অডিট, সার্ভিস ক্ল্যারিটি অডিটটা ইম্পর্টেন্ট, এটা নতুন পার্ট। সেটা হচ্ছে প্রতিটি সার্ভিসে আলাদা আলাদা পেজ আছে কিনা। আপনি ধরেন 5টা ইন্ডিভিজুয়াল সার্ভিস দেন, প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা পেজ আছে কিনা, এটা আপনি দেখবেন যে ক্লায়েন্টের সাইটে এরকম পাঁচটা আলাদা সার্ভিস পেজ আছে কিনা। সার্ভিস পেজে হোয়াট ইজ সেকশন আছে কিনা, হোয়াট ইজ দিস সার্ভিস, এই সার্ভিস অ্যাকচুয়ালি কি, সার্ভিস ইনক্লুশন আছে কিনা, ওই সার্ভিস পেজের মধ্যে আদার্স কি সার্ভিস দেওয়া হয় এটা ইনক্লুডেড আছে কিনা, প্রসেস আছে কিনা, যে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কি কি প্রসেসে কাজ করা হয়, ইউজ কেস আছে কিনা, প্রাইজিং স্কোপ ক্ল্যারিটি আছে কিনা, এই জিনিসগুলো ক্লিয়ার করা আছে কিনা, এফিকিউ আছে কিনা। ওকে, আচ্ছা, এই জিনিসগুলো আপনি কি করবেন, অডিট করবেন। এখানে ব্যাড এক্সাম্পল, গুড এক্সাম্পল দেওয়া আছে, উই প্রোভাইড প্রফেশনাল এসইও সার্ভিস ফর ইউর বিজনেস গ্রোথ। আর গুড এক্সাম্পল কি, মান্থলি এসইও সার্ভিস ইউজফুলি ইনক্লুড কিওয়ার্ড রিসার্চ, সে ডিটেল এখানে এক্সপ্লেন করছে, ঠিক আছে। সার্ভিস ক্ল্যারিটি ফর্মুলা, যে সার্ভিস, আমার সার্ভিসটা কি, ইনক্লুডেড ওয়ার্ক, আমি এখানে কি কি কাজ করব, কাজের প্রসেস কি হবে, কাদের এই সার্ভিসটা প্রয়োজন, রেজাল্ট কি আসবে, এবং এফিকিউ সেকশন। এভাবে আমার মানে পেজটা ক্লিয়ার করা আছে কিনা। আনসার ইউনিট অডিট, এলএলএম ফ্রেন্ডলি কন্টেন্ট ছোট ছোট ক্লিয়ার আনসার ব্লক হিসাবে সাজানো থাকে, এটাকে আমি বলছি আনসার ইউনিট। কোশ্চেন, ডিরেক্ট আনসার, ডিটেইল, এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, এই সম্পর্কে আগেও কথা বলছি, চেক করবে কোশ্চেন বেসড H2 H3 আছে কিনা, প্রশ্নের নিচে ডিরেক্ট আনসার আছে কিনা, আনসার 30 to 70 ওয়ার্ডস এর মধ্যে ক্লিয়ার আছে কিনা, এক্সাম্পল আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, আপনি আনসার দিলেন বা কি কি করেন সেটা দেখালেন। ফর এক্সাম্পল, আপনি এক্সাম্পল হিসাবে কিছু জিনিস তুলে ধরলে বুঝতে সুবিধা হয়, ওইটাই বলা হয়েছে। লং প্যারাগ্রাফ ভেঙে রিডেবল করা হয়েছে কিনা, মানে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট দেওয়া আছে কিনা, এগুলো আগেও আপনারা জানছেন এগুলা। ওকে, সিমান্টিক কভারেজ অডিট, সিমান্টিক কভারেজ অডিট মানে মেইন কিওয়ার্ড রিপিট না করে টপিকের রিলেটেড মিনিং, টপিকস, এন্টিটিস, প্রবলেম, এক্সাম্পল এবং ইউজ কেস কভার করা। আমরা এসইওতে কি করতাম, যে হচ্ছে কিওয়ার্ড, এসইওতে আমরা কি করতাম, আমরা হচ্ছে কিওয়ার্ড পুশিং করতাম, যে রিলিভেন্ট কিওয়ার্ড পুশিং করতাম। সিমান্টিক কভারেজ বলতে বলা হয়েছে যে শুধু রিলেটেড কিওয়ার্ড না, ওই টপিক কভার করার জন্য যদি আদার্স কিওয়ার্ডও ইনপুট করা লাগে তাহলে আদার্স কিওয়ার্ডও পুশ করো, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে আমি দেখি, মানে শুধু মেইন কিওয়ার্ড রিপিট না করা, টপিকের রিলেটেড মিনিং, সাব টপিক, এন্টিটিস, প্রবলেম, এক্সাম্পল, ইউজ কেস, এগুলো কভার করা, এটা কি সিমান্টিক কভারেজ বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল, এসইও সার্ভিসের সিমান্টিক কভারেজ এক্সাম্পল হতে পারে কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট স্ট্র্যাটেজি, স্কিমা, ইন্টারনাল লিঙ্কিং, লিড জেনারেশন, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কভার করা। ওকে, আচ্ছা, 7 টপিক ক্লাস্টার অডিট। টপিক ক্লাস্টার কি, এলএলএম যদি একটি ওয়েবসাইটকে কোনো টপিকের রিলায়েবল সোর্স হিসাবে বুঝতে চায় তাহলে আইসোলেটেড পেজের চেয়ে কানেক্টেড টপিক ক্লাস্টার বেশি হেল্পফুল হতে পারে। অর্থাৎ এখানে টপিক ক্লাস্টার একটা হচ্ছে, ধরেন আপনার যে পেজটা বা যে টপিক নিয়ে কথা বলা হয়েছে ওই টপিকের সাথে রিলেটেড টপিকের কি নাই, কানেকশন নাই, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে কানেকশন আছে, এখানেই বলা হয়েছে আইসোলেটেড পেজেস, যেগুলোর সাথে আপনার আদার্স টপিকের কানেকশন নাই, ক্লাস্টারিং করা নাই। আর একটা হচ্ছে আদার্স টপিকের কানেকশন আছে, হ্যাঁ, ক্লাস্টারিং করা আছে, বুঝতে পারছেন। অর্থাৎ আপনার একটা পেজ আছে, ওই পেজের সাথে আদার্স যে রিলেটেড টপিক এগুলোর কোনো কানেকশন করা নাই, আর আরেকটা পেজে কানেকশন করা আছে, ঠিক আছে। যেটা কানেকশন করা আছে সেটা হচ্ছে ক্লাস্টার টপিক করা আছে, যেটা কানেকশন করা নাই সেটা ক্লাস্টার টপিক করা নাই, বুঝতে পারছি। আচ্ছা, এসইও এজেন্সি টপিক ক্লাস্টার এক্সাম্পল হতে পারে সাব টপিক পেজ, যেমন হচ্ছে লোকাল এসইওর সাথে কানেক্টেড থাকতে পারে, টেকনিক্যাল এসইওর সাথে টেকনিক্যাল এসইওর সাথে কানেক্টেড থাকতে পারে, অন পেজ এসইও সার্ভিসের সাথে কানেক্টেড থাকতে পারে, তাই না। ব্যাড সিচুয়েশন, ওয়েবসাইটে শুধু একটা পেজ বা বেস্ট এসইও সার্ভিস। গুড সিচুয়েশন, ওয়েবসাইট এসইও সার্ভিস টপিক নিয়ে মাল্টিপল কানেক্টেড পেজ আছে এবং সব পেজ ইন্টারনাল লিঙ্কিং দিয়ে কানেক্টেড, যেটা আমি বললাম কেবল, ঠিক আছে। আচ্ছা, অডিট কোশ্চেন, এই সাইটকে একটি টপিক অথরিটি ম্যাপ তৈরি করেছে, আচ্ছা, নাকি শুধু স্ক্যাটার্ড কন্টেন্ট আছে। আচ্ছা,
তাহলে স্ক্যাটার্ড কন্টেন্ট কি আর টপিক অথরিটি বা টপিক্যাল ম্যাপ কি? টপিক্যাল ম্যাপ নিয়ে আমি আগে কথা বলছিলাম যে হচ্ছে আমরা একটা সাইটে কন্টেন্ট দিতেছি, এখন ওই সাইটে কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতো 5টা 10টা কিওয়ার্ড চুজ করলাম, 5টা 10টা কিওয়ার্ড চুজ করে আমরা আমাদের মতো করে কন্টেন্ট দিয়ে গেলাম। বাট কোন কন্টেন্ট আগে দেওয়া উচিত, কোন কন্টেন্ট পরে দেওয়া উচিত, এই সাইটে টোটাল কয়টা কন্টেন্ট হওয়া উচিত, এগুলো আমরা কিছু জানি না। ঠিক আছে, আমি আপনাদেরকে বলছিলাম যে একটা সাইটের, ধরেন আপনি ক্লিনিং নিয়ে কাজ করতেছেন, তাহলে এই যে আপনি ক্লিনিং নিয়ে কাজ করতেছেন বা ক্লিনিং কোম্পানি নিয়ে কাজ করতেছেন, তাহলে ক্লিনিং আপনার টপিক। এখন আপনি ব্লগ কন্টেন্টে ক্লিনিং টপিক নিয়ে আপনি কি কন্টেন্ট লিখবেন, তাই না? এখন ক্লিনিং ফুল টপিক কভার করার জন্য ফর এক্সাম্পল আপনাকে 400 হচ্ছে টপিক দিতে হবে। ঠিক আছে, 400 টপিক দিলে সম্পূর্ণ টপিকটা কভার হবে। তাহলে এই যে 400 টপিক আপনার ফাইন্ড আউট করে সুন্দরভাবে সাজানো, যে কোনটা আগে হবে, কোনটা আগে যাবে, কোনটা পরে যাবে, এইটাই হচ্ছে টপিক্যাল ম্যাপ। ঠিক আছে, তো আমরা হচ্ছে উড়ে ধরে কাজ করি, আমরা জানি না হচ্ছে টপিক্যাল ম্যাপ কি। আমরা কোনো রকম হচ্ছে কি করি যে আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, প্রথমে আমার যে কিওয়ার্ড নিয়ে মনে চায় ওই কিওয়ার্ড নিয়ে কাজ করা শুরু করে দিই, কোনটা আগে হবে কোনটা পরে হবে, টোটাল কটা টপিক কভার করতে হবে ওয়েবসাইটের মধ্যে, এগুলো কিছু আইডেন্টিফাই করি না। ঠিক আছে, এইটাই ও বলছে যে হচ্ছে এই সাইটকে একটা টপিক্যাল অথরিটি ম্যাপ তৈরি করা হয়েছে বা তৈরি করেছে, নাকি শুধু স্ক্যাটার্ড কন্টেন্ট আছে। স্ক্যাটার্ড কন্টেন্ট মানে এখানে আমি লিখে দিছি যেখানে কন্টেন্ট অনেক আছে কিন্তু একটি কোর টপিকের চারপাশে অর্গানাইজড নয়। একটি কোর টপিকের চারপাশে যে আদার্স হচ্ছে রিলিভেন্ট টপিক থাকবে সেগুলো অর্গানাইজ কন্টেন্ট আছে কিন্তু ক্লিয়ার টপিক্যাল স্ট্রাকচার নাই। বুঝতে পারছেন, কোন টপিকের উপরে কোন টপিক পাবলিশ হবে। আমি এখন একটা মাদার টপিক বা হচ্ছে মেইন টপিক নিয়ে কাজ করলাম, এটার আন্ডারে আমার আদার্স টপিক নিয়ে কাজ করা শুরু করতে হবে, কিন্তু আমরা ইচ্ছা মতো কিওয়ার্ড নিচ্ছি, যেটা আমরা এসি এক্সপার্টরা সবাই করি। আমার কোন টপিক নিয়ে এখন কাজ করা উচিত এইটা আমি আইডেন্টিফাই না করে আমার ইচ্ছা মতো আমি টপিক নিয়ে কাজ করা শুরু করে দিই। ঠিক আছে, এটাই বলছে যে টপিক্যাল ম্যাপ তৈরি করা উচিত। ঠিক আছে, আচ্ছা, এভিডেন্স অ্যান্ড ট্রাস্ট অডিট, এটা নিয়ে আমরা কথা বলছি, এভিডেন্স অ্যান্ড ট্রাস্টের ব্যাপারটা বলছি, এটা আপনারা জানেন, এটা নিয়ে অ্যাগেন কথা বলার প্রয়োজন মনে করতেছি না। সংক্ষেপে একটু বলি, অথর বায়ো আছে কিনা, রিয়েল এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা, রিয়েল এক্সপিরিয়েন্স আপনার কন্টেন্টের মধ্যে হচ্ছে উল্লেখ করা আছে কিনা, এক্সপার্টাইজ ক্লিয়ার আছে কিনা, যে আপনার কন্টেন্টের মধ্যে আপনার ওই টপিকের এক্সপার্টাইজ ক্লিয়ার হচ্ছে কিনা, কেস স্টাডি ক্লিয়ার করা আছে কিনা, ক্লায়েন্ট রিভিউ কন্টেন্টের মধ্যে আছে কিনা, প্রোফাইল আছে, পোর্টফোলিও আছে কিনা, প্রসেস ক্লিয়ার আছে কিনা। এগুলো ভাই বলতে সহজ কিন্তু এগুলো অ্যাড করে দেখেন। আপনি সব সাইটে দেখবেন ক্লায়েন্টের সাইটের রিভিউ নাই, কেস স্টাডি নাই, এক্সপার্টাইজ ক্লিয়ার করা নাই। তারা যদি আপনাকে বেশ কিছু ইনফরমেশন না দেয় আপনি এগুলো ক্লিয়ার করতে পারবেন না। ঠিক আছে, সো শুনতে সহজ কিন্তু ভাই এগুলো করতে সহজ না। ঠিক আছে, আচ্ছা ব্যাড এক্সাম্পল, আচ্ছা এটা গুড এক্সাম্পল, ব্যাড এক্সাম্পল নট ইম্পর্টেন্ট। ট্রাস্ট ফর্মুলা, রিয়েল এক্সপিরিয়েন্স, ক্লিয়ার প্রসেস, প্রুফ, অনেক্স এক্সপেকটেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো থাকতে হবে। স্ট্রাকচার ডাটা মিনস স্কিমা থাকতে হবে। স্কিমা নিয়ে আমি আগে আলোচনা করছি, এটা নিয়ে আর নতুনভাবে আলোচনা করার দরকার মনে করতেছে না। থার্ড পার্টি কনসিস্টেন্সি অডিট, ঠিক আছে, যেটা আমি বলছিলাম এটা নিয়ে আগে আলাপ করা হয়েছে। এলএলএম শুধু ক্লায়েন্টের ওয়েবসাইট না, পাবলিক ওয়েবে থাকা ব্র্যান্ড ইনফরমেশন থেকেও কন্টেক্সট পেতে পারে, এটা আমি আগেও বলছি। গুগল বিজনেস প্রোফাইল, লিঙ্কডইন কোম্পানি, ফেসবুক পেজ, ক্লাস, সব জায়গায় আপনার ব্র্যান্ড কনসিস্টেন্সি, থার্ড পার্টি কনসিস্টেন্সি আপনার আছে কিনা। ঠিক আছে, আপনি হচ্ছে আপনার ব্র্যান্ডের নাম সব জায়গায় সেম আছে কিনা, আপনার প্রোফাইল পিকচার সব জায়গায় সেম আছে কিনা, আপনার নেম অ্যাড্রেস ফোন নাম্বার সব জায়গায় সেম আছে কিনা, এগুলো আপনার খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, এটা নিয়ে ডিপলি কথা বলার দরকার মনে করছে। যেটা প্রম্পট টেস্টিং আপনাদেরকে আগে শিখাইছি, যে আপনি চ্যাটজিপিটির মাধ্যমে আপনার ব্র্যান্ড চ্যাটজিপিটি চিনি কিনা বা আদার্স এআই চিনি কিনা, এটা টেস্ট করা। রং ইনফরমেশন থাকলে সেগুলো শোধরাই দিতে হবে। কম্পিউটার এলএলএমও গ্যাপ, আচ্ছা, ক্লায়েন্টের কম্পিউটার এআইতে বেটার আন্ডারস্ট্যান্ড হচ্ছে কিনা চেক করবে। হ্যাঁ, কম্পিউটার্সের যে ব্র্যান্ড এটা এআই চেনে কিনা, কম্পিউটার্স কোন টপিকে মেনশন হয় বারবার, কম্পিউটারের সার্ভিস পেজ আপনার থেকে বেটার কিনা অ্যানালাইসিস করতে হবে, কম্পিউটার ডিরেক্টরি রিভিউ বা স্ট্রং ডিরেক্টরি তারপর রিভিউ স্ট্রং কিনা, কম্পিউটার কেস স্টাডি আছে কিনা, কম্পিউটার থার্ড পার্টি মেনশন আছে কিনা, এই জিনিসগুলো চেক আপ করে। এটা আমি আগের ক্লাসগুলো তো বলছি। ঠিক আছে, এই জন্য এগুলো নিয়ে ডিপলি যাচ্ছি না আমি আর, কারণ আপনাদের কাছে বোরিং লাগবে তাহলে। অডিট ফাইন্ডিং আই থিঙ্ক, আচ্ছা, এই মোটামুটি এলএলএম এর মধ্যে কয়েকটা পার্থক্য বা 3-4টা পার্থক্য ছিল, এগুলো আপনার এক্সপ্লেন করছি, আর বাকিগুলো কিন্তু আগের মতোই অনেকটা। হ্যাঁ, আচ্ছা, সো ক্লাস এতটুকু থাকবে, কারণ এআই প্রম্পট অডিট নিয়ে আমি কথা বলতে পারতাম, বাট এআই প্রম্পট নিয়ে অ্যাকচুয়ালি আলাদা ক্লাস নিতে হবে, এটা হয়তো একটু বেশি সময় লাগতে পারে, এই জন্য আমি এটা শুরু করতেছি না, আদারওয়াইজ এটাও আজকে শুরু করে ফেলতাম। আমরা এআই প্রম্পট অডিট অ্যান্ড লাস্ট এআই ভিজিবিলিটি ইনশাআল্লাহ এক ক্লাসের মধ্যেই শেষ করে ফেলবো। ওকে,
সো এখন আসেন আজকের ক্লাস এবং আগের ক্লাসের ব্যাপারে এবং যে কোনো ব্যাপারে আমাদের নেক্সট ফ্রি কোর্সের ব্যাপারে এবং এই কয়টা ক্লাসের ব্যাপারে যে 7টা ক্লাস চলতেছে, আরও একটা ক্লাস হবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন, আপনার ইন্টায়ার এসইওর ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, অসুবিধা নাই।